নমস্কার বন্ধুরা, নতুন গল্পের আসর চ্যানেলে আমি সুস্মিতা আজ আরও একটা ছোট্ট নতুন গল্প নিয়ে চলে এসেছি। আর আজকের গল্প হলো শ্রী চণ্ডীচরণ দাস মহাশয়ের লেখা সেই ভয়ঙ্কর রাত। ৯-এর দশকের গোড়ার কথা। তখন আমি কর্মসূত্রে সপরিবারে ইটানগরে থাকি। অফিস থেকেই একটা কোয়ার্টার পেয়েছি। আমার একমাত্র ছেলে তাপসকে সেই কোয়ার্টারের কাছেই সেন্ট্রাল স্কুলে ভর্তি করেছি। আমার স্ত্রী জয়াই ওকে স্কুলে দেওয়া নেওয়া করে, প্লাস পড়াও দেখিয়ে দেয়। আসলে আমার গোটা দিনটা তো অফিসেই কেটে যায়। সেই সকাল ৯টায় বের হই আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে রাত হয়ে যায়। জয়া একা হাতেই ঘর আর ছেলে দুই সামলায়। একদিন অফিসে গিয়ে বাবার চিঠি পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। চিঠিতে জানতে পারলাম মায়ের শরীরটা খুব খারাপ। ডাক্তার বলেছে ওষুধে কাজ না হলে হাসপাতালে ভর্তি করতে হবে। চিঠিতে বাবা লিখেছেন, চিঠি পাওয়া মাত্রই আমি যেন তাড়াতাড়ি চলে আসি। সেই সময় তো এখনকার মতন মোবাইল ফোন ছিল না, আর ল্যান্ডলাইনের সুবিধাও আমাদের ক্যাম্পাস এরিয়াতে অতটা ছিল না। কাজেই যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল চিঠি। চিঠি পেয়ে আমি যে বাবার সঙ্গে যোগাযোগ করব তাও সম্ভব ছিল না। খুবই চিন্তায় পড়ে গেলাম। তখনই বেরিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ভাবছি বেরোবই বা কী করে। একদিন পরেই তো ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আগের দিন রাত থেকেই আসাম সহ গোটা উত্তর পূর্বে জঙ্গি সংগঠনগুলো বন্ধ ডেকেছে। কোনো গাড়ি ঘোড়া কিছুই তো চলবে না। আমি ভাবছি ইটানগর থেকে গৌহাটি পর্যন্ত যাব কি করে। কিন্তু যেভাবেই হোক একটা ব্যবস্থা তো করতেই হবে, আর আমাকে যেতেও হবে। কারণ আমি হলাম বাবা মায়ের একমাত্র সন্তান, আর মা অসুস্থ হয়ে পড়ায় বাবা একদম একা হয়ে পড়েছে আর বেশ ঘাবড়েও গিয়েছে। সন্ধেবেলা বাড়ি ফেরার সময় বিভিন্ন ট্রান্সপোর্ট অফিসে গিয়ে জানলাম তাদের বাস কাল থেকেই বন্ধ। খুঁজে খুঁজে শেষে একটা বাস পেলাম। তারা বিকেল বিকেল রওনা দিয়ে পরদিন ভোর হওয়ার আগেই গৌহাটি পৌঁছে দেবে, কারণ পরদিন সকাল ৬টা থেকেই তো বন্ধ শুরু হয়ে যাবে। আর সেই জন্যই আমি তাতেই দুটো টিকিট কেটে ফেললাম। আর আমার চেনা এক ট্রাভেল এজেন্টকে বলে দিলাম যে কাল সকালে পরশুর জন্য গৌহাটি থেকে হাওড়া পর্যন্ত দুটো তৎকাল টিকিট যেন সে কেটে রাখে। পরদিন সন্ধ্যায় ঠাকুরের নাম নিয়ে স্ত্রী আর ছেলেকে নিয়ে বাসে উঠে বসলাম। মাকে দেখবার জন্য মনটা ভীষণ ছটফট করছিল। বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন গিয়ে মাকে ভালো দেখতে পাই। বাস আধ ঘন্টার মধ্যেই আসামে ঢুকল। সন্ধে নেমেছে, চারদিক একদম ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে ছোট ছোট আলো ঝলমলে বাজার দেখা যাচ্ছে, তারপর আবার শুনশান রাস্তা। লক্ষ্য করলাম রাস্তায় গাড়ি ঘোড়া বেশ কম। কালকের বন্ধের জন্য বোধহয় এখন থেকেই সবাই সাবধান হয়ে গিয়েছে, কারণ জঙ্গি সংগঠনের বন্ধ বলে কথা। মা দুর্গার নাম জপতে লাগলাম, মা গো ভালোই ভালোই গৌহাটি পৌঁছে দিও মা। প্রায় ২ ঘন্টা পর বিশ্বনাথ চারিয়ালিতে ও তারও কয়েক ঘন্টা পর নওগাঁতে বাস দাঁড়ালো কিছুক্ষণ করে। আর আমরা অবশ্য আর নামিনি, কারণ সঙ্গে কিছু খাবার এনেছিলাম, তা খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম বাসের সব প্যাসেঞ্জার ভীষণ ভয়ে চেঁচাচ্ছে। পিছনের দিকের জানলার কাচ ভাঙা, ২ জন যাত্রীর মুখ হাত কেটে রক্ত বেরোচ্ছে। আবার ভাঙা জানলার কাচ দিয়ে দূর থেকে টর্চের আলো পড়তেও দেখলাম। আর সাথে বেশ বুঝতে পারলাম যে আমাদের বাসটা ভীষণ জোরে ছুটে চলেছে। এরই মধ্যে দেখলাম বাসের কন্ডাক্টর এসে আহত যাত্রীদের কিছু ওষুধ দিল আর সবাইকে বুঝিয়ে বলল আর ভয়ের কিছু নেই, কারণ একটি পরেই
বাস গৌহাটিতে ঢুকে যাবে। আমরা বাসের বাঁ দিকে ছিলাম, আর সেদিকটাতে কিছু হয়নি তেমন। ভয়ে ভয়ে আমি কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, নগাঁওয়ের পর আমনি চা বাগান পেরোবার সময় হঠাৎ কয়েকটি কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ছেলে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে টর্চ জ্বালিয়ে হাত তুলে বাস থামাতে বলে। কিন্তু আমাদের বাসের ড্রাইভার এই রুটে বহুদিন হলো বাস চালাচ্ছেন, তাই তিনি খারাপ কিছু একটা আঁচ করতে পারেন এবং বিপদ বুঝতে পেরে তিনি আরও জোরে বাস চালিয়ে দেন। আর তখন তারা পিছন থেকে গ্রেনেড ছুঁড়ে মারে। ভাগ্য জোরে গ্রেনেডটা বাসে না লেগে নিচে রাস্তায় পড়ে ফেটে যায়, তাই সামান্য জানলার কাঁচ ভাঙা ছাড়া তেমন কিছু বিপদ আর হয়নি। কন্ডাক্টরের কথা শুনে আমরা ভয়ে কাঁপছিলাম আর ভাবছিলাম, ভাগ্যিস ড্রাইভার বুদ্ধি করে বাসটা জোরে চালিয়ে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন, না হলে গ্রেনেডটা আমাদের বাসে লাগলে আজ আমাদের কী অবস্থা হতো। বাসের ভিতরে সব আলো নিভিয়ে দিয়ে আমরা সবাই মিলে রাম নাম জপতে লাগলাম। কিছুক্ষণ পর বাস গৌহাটি ঢুকে পড়ল। আমরা গৌহাটি পৌঁছে বাস থেকে নেমে স্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে এলো। ট্রেনে উঠে বসে দেখলাম জয়া আর তাপসের মুখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। আজ এত বছর পরও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সেই রাতের ঘটনার কথা মনে হলেই আমাদের হাড় হিম হয়ে আসে। আর বাড়ি পৌঁছানোর পর মা আমাদের সকলকে দেখে আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করেছিলেন। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট নিশ্চয়ই করবেন।